হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 18 পেজ নাম্বার 217 ভিডিও পার্ট নাম্বার 40 করব। আজকে আমরা কোর্সে দেখি 18.3 এর এক দাগের অঙ্কটি করব। 1000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে প্রথমে আমরা 1000-এর বর্গমূল খুঁজব। তাহলে 1000 লেখার পর আমরা জোড়া সংখ্যা পিছন দিক থেকে বাদ দেব। এখানে দুটো সংখ্যা আর এখানে দুটো সংখ্যা, তাহলে প্রথম যে জোড়াটি আছে সেটা কত? 10। তাহলে এই সংখ্যাটি নিয়ে করব। নিয়মটি এরকম যে এখানে যে সংখ্যাটা বসবে গুণ দেওয়ার পর সেই সংখ্যাটি এখানে বসবে, মানে এই দুটো সংখ্যা একই হবে। তাহলে এই দুটো সংখ্যার গুণফল কত? 1, 1-এর গুণফল 1, আমাকে 10-এর কাছাকাছি আসতে হবে। 1-এর পরের সংখ্যাটি হচ্ছে 2, তাহলে গুণের পরের সংখ্যাটি কিন্তু 2 হবে। এই দুটো সংখ্যা একই হয়, তাহলে 2 দুগুণে কত? 4। তারপরে 3, 3, 3 তিরিকে 9, যদি 4 নিই 4 4-এ 16, তাহলে 10-এর নিচে 16 বসাতে পারবো না, কেন? বড় সংখ্যা। তাহলে এখানে আমাদের দুটো 3-এর গুণফল যে 9, 10-এর নিচে 9 বসাবো। কিন্তু যেহেতু দুটো 3-এর গুণফল, তাহলে একটা 3 এখানে বসাবো, একটা 3 এখানে বসাবো। দুটো 3-এর গুণফল হচ্ছে 9। 10 থেকে 9 বিয়োগ করলে 1 পাবো। যেহেতু 3-এর থেকে 1 ছোট, তাহলে বড় করতে গেলে আমরা পরের জোড়া যে আছে সেটা নামাবো একসাথে। বর্গমূলের ভাগে জোড়া সংখ্যা কিন্তু একসাথেই নামে। এবার সংখ্যাটা কত আসলো? 100। এবার নিয়মটা এরকম, এই যে সংখ্যাটি আছে 3, 3-এর দ্বিগুণ সংখ্যা এখানে আসবে। 3-এর দ্বিগুণ বলতে কি? 3 আছে তার সাথে 2 গুণ, তাহলে 3 দুগুণে কত? 6, তাহলে এখানে 6 বসাবো। যেই সংখ্যাই পাও না কেন তার সাথে 2 গুণ করবে, তাহলে এখানে বসাতে হয়। আরেকটা নিয়ম আছে, যেই সংখ্যাটি আছে সেই সংখ্যাটি যোগ করো, মানে 3 আছে 3-এর সাথে 3 যোগ করেও কিন্তু আমরা 6-এ নিয়ে আসতে পারি। 1 হয়তো দ্বিগুণ করতে পারি, নতুবা যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা যোগ করে এখানে বসাবো। এই যে এই সংখ্যাটা পেলাম এবার 6। নিয়মটি এরকম যে 6-এর ডান দিকে যে ফাঁকা ঘরটি আছে এখানে যে সংখ্যাটা বসবে, নিচে আরেকটা ফাঁকা ঘর নিয়ে সেই সংখ্যায় বসাবো। বসিয়ে গুণ করে আমরা 100-র কাছাকাছি সংখ্যাটি নিয়ে আসব। তাহলে আমরা যাচাই করি, 6 তো থাকবেই, এই ফাঁকা ঘরে 1 বসাই আর নিচের ঘরটা তো 1 বসাই। এবার গুণ করে দেখি, প্রথমে 1 নিয়েই করি। 1 অক্ষে 1, 6 অক্ষ 6, তাহলে 61 পেলাম। আচ্ছা, আর যদি আমরা এখানে 2 বসাই, 1 বসে তো দেখলাম, এবার 2 বসাই, এই ফাঁকা ঘরে 2 আর এই ফাঁকা ঘরেও 2, তাহলে 2 দুগুণে কত? 4, 6 দুগুণে কত? 12। এক্ষেত্রে কিন্তু 124 হলো। 100 থেকে বড় সংখ্যা নিচে বসাতে পারবো না, তাহলে ঠিক তার আগের সংখ্যাটা, মানে 1 1 গুণ করে যে সংখ্যাটা পেলাম সেই সংখ্যাটি এখানে বসাবো, 61। এবার বিয়োগ করব। 0 থেকে 1 বিয়োগ তো হয় না, তাহলে 0টাকে কী ধরতে হয়? বিয়োগের ক্ষেত্রে 10 ধরতে হয়। 10 থেকে 1 বিয়োগ করলে পরে 9 হবে। এবার 0টাকে যেহেতু 10 ধরেছি, তাহলে হাতের 1 6-এর সাথে যোগ হয়, তাহলে 6টা হয়ে গেল, 1 যোগ করলে 7 হবে। আবার 0টাকে 10 ধরবো, তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে পরে 3 হবে। যেহেতু 0টাকে 10 ধরা হয়েছে, তাহলে 1 কিন্তু এখানে মনে মনে ভেবে এই 1 1 মিলে গেলে 0, কিন্তু আমরা সংখ্যার সামনে 0 বসাবো না। তাহলে দেখো এখানে আমরা কোন সংখ্যাটা নিলাম? 1 আর 1 গুণ করে 61 বসিয়েছি, এই যে 61, তাহলে এখানে একটা 1 বসাতে হবে, এখানে একটা 1 বসাতে হবে। দুটো 1 রেখে, মানে 6-এর ডান দিকে দুটো 1, এখানে একটা 1 এখানে একটা 1 রেখে তো 61 আসছে। তাহলে 61 কখন পেয়েছি? এই 1 আর এই 1, মানে 61-র নিচে যদি 1 বসাই তাহলে কিন্তু 61 আসবে। তাহলে দেখো 61-র থেকে 39 ছোট, আর তো ভাগ যাচ্ছে না, আর নামানোর মতো কোনো জড়াও নেই। তাহলে আমরা কি করব? যেই সংখ্যাটা বর্গমূলের ভাগ করছিলাম, মানে 1000, এই 1000 থেকে আমরা 39কে বাদ দিয়ে দেব। তাহলে আমরা এভাবে লিখব,
যে 1000 এই যে বিয়োগফল এর যে অবশিষ্ট বিয়োগফলটি যে পড়ে থাকলো বিয়োগ করার পরে সেটি বিয়োগ করে দিই, মানে বাদ দিয়ে দিই। তাহলে 1000 থেকে 39 যদি বিয়োগ করি তাহলে কত পাবো? আবার শূন্যটাকে 10 ধরতে হবে, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1, যেহেতু শূন্যটাকে 10 ধরা হয়েছে তাহলে 3-এর সাথে 1 যোগ করে এটাকে 4 ধরবো, আবার শূন্যটাকে 10 ধরবো, 10 থেকে 4 বিয়োগ করলে পরে 6, যেহেতু শূন্যটাকে 10 ধরেছি তাহলে এই শূন্যর নিচে মনে মনে 1 ধরবো, আবার শূন্যটাকে 10 ধরবো, 10 থেকে 1 বিয়োগ করলে 9, এই শূন্যটাকে 10 ধরেছি এই জন্য এখানে মনে মনে 1 ধরে এই 1 একই, তাহলে শূন্য, তাহলে শূন্য তো বসাবো, তাহলে কত থাকলো? 961। তাহলে 1000 থেকে 39 বিয়োগ করলে আমরা পাচ্ছি 961। তাহলে লিখব 961 একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা। কেন 961 পূর্ণবর্গ সংখ্যা হলো? কেন পূর্ণবর্গ যখন 1000 পূর্ণবর্গ নয়, কেন 1000 পূর্ণবর্গ হচ্ছে না? কেন কি ভাগটা মিলছে না, 39 পড়ে থাকছে। এবার 39 যেটা পড়ে থাকছে সেটাকেই যদি আমরা বাদ দিয়ে দিই তো বাকি যে সংখ্যাটা পাবো সেটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে। তাই লিখব পেলাম যে এই যে 961 এর বর্গমূল, 961 এর বর্গমূল কত হবে? এটা কিন্তু কত হবে? 31। কেন এইটুক তো বাদ দিয়ে দিচ্ছি, তো বাদ দেওয়ার পরে ভাগফলটি কত দেখতে পাচ্ছি? 31। তাহলে এখানে আমরা ভাগ না করেও কিন্তু এটা দেখে 31 লিখতে পারি। এবার আমি এটা দেখিয়ে দিচ্ছি যে 961 পূর্ণবর্গ হচ্ছে কিনা। তাহলে পিছন দিক থেকে জোড়া সংখ্যা বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা পড়ে থাকবে সেই সংখ্যাটি নিয়ে করতে হবে। যেমন এখানে 2 জোড়া সংখ্যা বের হচ্ছে, তাহলে প্রথম জোড়া নিয়ে করবে, কিন্তু এখানে 2 জোড়া বের হচ্ছে না। প্রথম জোড়া বাদ দেওয়ার পরে যদি একটা সংখ্যা থাকে তাহলে একটা সংখ্যা নিয়ে ভাবতে হবে। তাহলে 9-এর কাছাকাছি কোনটা হয় দেখো, 3 3-এ 9, এটা মিলেই যাচ্ছে, তাহলে দুটো 3, এখানে একটা 3, এখানে একটা 3, দুটো 3-এর গুণফল কত? 9। তাহলে 9 9 মিলে গেলে 0, 0 তো বসাবো না, তাহলে আমরা জোড়া সংখ্যাটি এখানে নামাই 61। এবার আমরা কি জানি যে 3-এর দ্বিগুণ সংখ্যা এখানে কত হবে? 6। 3-এর সাথে 2 গুণ করে নতুবা 3-এর সাথে 3 যোগ করেও আসতে পারি আমরা। এবার নিয়মটা কি, এখানে 6 আসলো, এবার এই 6 থাকবে আর 6-এর ডান দিকে যে সংখ্যাটি থাকবে নিচে সেই সংখ্যাটি থাকবে, দেখে আমাদের যাচাই করে 61 নিয়ে আসতে হবে। তাহলে 61 কখন আসছিল? যখন এখানে 1 এখানে 1 বসিয়েছিলাম। তাহলে এখানে 1 বসাই, এখানে 1 বসাই, তাহলে তখন কত হচ্ছে? 61। তাহলে এখানে বসাবো 61। এখানে 61, এখানেও 61, তাহলে এখানে আমরা বসাবো 0। তাহলে এটা ভাগটা কমপ্লিট হয়ে গেল। এই জন্য এখানে 31 হচ্ছে এর বর্গমূল। তাই লিখব পরের পূর্ণবর্গ সংখ্যা হলো একত্রিশের পরের সংখ্যা হচ্ছে 32। 31-এর পরে সংখ্যাটি হচ্ছে 32। তাহলে আমরা কি করব, এই 32-এর যেহেতু পূর্ণবর্গ তাহলে এখানে বর্গ চিহ্ন দেবো, মানে 32-এর উপরে 2 বসালাম, এটাকেই আমরা পূর্ণবর্গ বলে থাকি। কেন? 32-এর পূর্ণবর্গ মানে 32-কে 2বার গুণ করতে হবে। তাহলে সমান 32 গুণন 32। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে 4, 6 আর 6 যোগ করলে পরে 12-র 2, হাতের 1, 9 আর 1 যোগ করে 10 পাব।
তাহলে 1024। তাহলে 32 এর পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে 1024। নিয়মটি এরকম যে এই যে 1024 পেলাম, তাহলে এখানে বসাবো 1024 থেকে বিয়োগ করব যেই সংখ্যাটির নিকটতম পূর্ণবর্গ বের করতে বলেছিল কত, সেটা হচ্ছে 1000। তাহলে 1024 থেকে 1000 বিয়োগ করলে কত পাবো, 24 পাবো। তাহলে 1024 থেকে 1000 বিয়োগ করলে 4 থেকে 0 বিয়োগ করলে 4, 2 থেকে 0 বিয়োগ করলে 2, আর এখানে 10 আর 10 তো মিলে গেছে, তাহলে 0 আমরা সামনে 0 বসাবো না, তাহলে কত পড়ে থাকলো, 24। এবার দেখো নিয়মটি এরকম যে এটা হচ্ছে 24, আর এখানে একটি ফাঁকা ঘর রেখে আর এর যে অবশিষ্ট মানে বিয়োগ ফলটি রয়েছে সেটা কত, 39। তাহলে এখানে 39 বসাই। এবার দেখো 24-এর থেকে 39 কি বড়, যদি বড় হয় তাইলে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা আমরা ধরবো 1024। এখন যেটা বিয়োগ করে পাবো 24, 24-এর থেকে অবশিষ্ট যে সংখ্যাটি আছে সেটা কিন্তু বড় হতে হবে। তাহলে এই দিকটা বড় বোঝায়, এই দিকটা বড় বোঝায়, তাহলে এই দিকটা কি বোঝাবে, ছোট বোঝাবে, আর এই চিহ্নটিকে আমরা লেস দেন বলবো। তাই লিখব 1000 এর, সুতরাং 1000 এর সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যা বা নিকটতম, 1000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা সেটা কত, 1024। এটি আমাদের উত্তর। মনে রাখবে 1000-এর থেকে বড় হতে হবে নিকটতম, তাহলে সেটা কত, 1024। ঠিক এরকম একটি অঙ্ক উদাহরণে ছিল, পেজ নাম্বার 216-এ পাবে 2000-এর সবচেয়ে কাছের মানে একই নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো 2000-কে প্রথমে বর্গমূলে ভাগ করে কত পেল, 64 কিন্তু অবশিষ্ট থাকলো। তাহলে 2000 থেকে যে অবশিষ্ট সংখ্যাটি থাকবে সেটা বিয়োগ করব, যেটা বিয়োগ করব সেটা তার পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ মানে সেটা বর্গমূল করতে পারি, বর্গমূল যখনই করব তখন আমরা কি পাচ্ছি, 44। এবার 44-এর পরবর্তী যে সংখ্যাটি আছে সেটা কত, 45। 45-এর বর্গ মানে 2025। এই যে 2025 যেহেতু বেশি, 44-এর থেকে 45 বড়, এই জন্য 2025 থেকে আমরা 2000 বিয়োগ করব। যেমন আমরা 1000 থেকে 961 বিয়োগ করলাম, বিয়োগ করার পরে যে সংখ্যাটা পাবো 25, সেটা দেখব যে এই বর্গমূল করার সময়, ভাগ করার সময় যে অবশিষ্ট অংশটি যে পড়ে আছে সংখ্যাটি তার থেকে ছোট না বড়, যদি বড় হয়ে থাকে তাহলে লিখব যে 2000-এর চেয়ে সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 2025, আর এখানে আমাদের হচ্ছে 1024।
এরপর পরবর্তী পার্ট নাম্বার 41-এ আমরা ম্যাথ নং 2 করব।